আমার প্রিয় ছাত্রছাত্রীরা, এডুকেশন সেন্টারে সকলকে স্বাগতম। আমি শাহজাহান আলম। আমি আজ তোমাদের দশম শ্রেণী ভূগোল বইয়ের প্রথম অধ্যায় বহিজাত প্রক্রিয়া ও সৃষ্টি ভূমিরূপ সম্পর্কে বোঝাবো। 1 নম্বর বিষয়, নিত্যবাহ নদী কাকে বলে। এই বিষয়টি তোমাদের উদাহরণের সাহায্যে প্রথমে আমি বুঝিয়ে দিই। আমরা জানি ভূপৃষ্ঠ থেকে 1000 কিলোমিটার উপরে যদি উঠি তাহলে সেখানে তাপমাত্রা কমে যাবে 6.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এই তাপমাত্রা কমার ফলে সেই 1000 কিলোমিটার উপরে সেখানে বায়ুটা হবে শীতল বা ঠান্ডা। এই শীতল হওয়ার ফলে সেই পর্বতের উচ্চতা আমরা জানি যে 600 থেকে 900 মিটার। সেখানে কি হবে, একটা বরফের স্তর তৈরি হবে। ঠিক যেমনটা আমরা দেখেছি যে ফ্রিজে এমার্জেন্সি একটা বক্স রয়েছে চারখানা। সেই এমার্জেন্সি বক্স থেকে একটা শীতল বাতাস বের হয়, শীতল বায়ু। এই শীতল বায়ুটা বের হওয়ার জন্য এমার্জেন্সি যে বক্সটা রয়েছে সেই এমার্জেন্সি বক্সে আমরা দেখি বরফে পরিণত হয়ে গেছে। ঠিক একই রকমভাবে সে যে পর্বতের উচ্চতা বললাম 600 থেকে 900 মিটার, আর তাপমাত্রা কমে যাচ্ছে 6.4 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা কমার জন্য সেখানে বায়ুটা হয়ে যাচ্ছে শীতল, আর শীতল হওয়ার ফলে সেখানে একটা বরফের স্তর তৈরি হচ্ছে। এবার সূর্য যখন কিরণ দিচ্ছে তখন সেই গরমে সেই যে বরফের স্তরটা কী হবে, জলে পরিণত হয়ে যাবে। আর জলে পরিণত হলে আমরা জলের ধর্ম জানি যে যেদিকে নিচু পাবে সেদিকে সে গড়ে চলে যাবে। আর নদীর সংখ্যাটা আমরা জেনেছি যে ভূমির ঢাল অনুসারে প্রবাহিত হয়। তুষারপাত, বৃষ্টিপাত, হিমবাহ। তাহলে হিমবাহ এটা এই ভূমির ঢাল অনুসারে প্রবাহিত হবে, একটা নদীতে পরিণত হবে। আর সেই নদীটাতে সারা বছর ধরে জল থাকবে। যেহেতু সেই নদীটা সারা বছর জল থাকবে, তাই সেই নদীটাকে বলা হবে নিত্যবাহ নদী। এবার আমরা সংখ্যা হিসাবে বিষয়টি জেনে নিব। সাধারণত যেসব নদী উঁচু পর্বত অঞ্চলে সৃষ্টি হয় তার জলের উৎস প্রায় বরফ গলা জল। এই নদীতে সারা বছর জল থাকে বলে একে নিত্যবাহ নদী বলে। মানচিত্রে এই নদীগুলো নীল রঙের সাহায্যে দেখানো হয়। উদাহরণ গঙ্গা নদী। এবার আমরা জানব নিত্যবাহ নদী কাকে বলে। এটা হলো মালভূমিতে হচ্ছে। মালভূমি উচ্চতা আমরা জানি যে 300 থেকে 600 মিটারের মধ্যে। আর সেই মালভূমিতে বৃষ্টির জল, শুধুমাত্র বৃষ্টির জল, আর বৃষ্টির জল আমরা শুধুমাত্র লক্ষ্য করি বর্ষাকালে। তাহলে এই সমস্ত নদীতে শুধুমাত্র বর্ষাকালেই আমরা জল দেখতে পাবো, আর অন্যান্য সময় জল দেখতে পারবো না। যেহেতু অন্যান্য সময় আমরা জল দেখতে পারবো না, তাই এই সমস্ত নদীকে বলা হবে অনিত্যবাহ নদী। এবার আমরা সংখ্যা হিসাবে বিষয়টি জেনে নেব। মালভূমি বা অন্য কোনো কম উঁচু জায়গা সৃষ্টি হওয়া নদীগুলোর জলের উৎস সাধারণত বৃষ্টির জল। এ কারণে শুধুমাত্র বর্ষাকাল ছাড়া সারা বছর এই নদীগুলিতে জল প্রায় থাকে না, তাই এদেরকে অনিত্যবাহ নদী বলে। মানচিত্রে এইরকম নদীকে কালো রঙে দেখানো হয়। উদাহরণ
বাঁকুড়ার গন্তেশ্বরী। নাম্বার 3, আদর্শ নদী কাকে বলে? তো আমরা প্রথমে জেনে নিব আদর্শ মানুষ কাকে বলে। যে মানুষটার মধ্যে সব রকম ভালো গুণ আমরা পাবো, সেই মানুষটাকে আমরা আদর্শবান মানুষ বলবো। ঠিক একই রকমভাবে একটি নদীর যে সমস্ত কার্যকলাপ রয়েছে, সমস্ত কার্যকলাপ সেই নদীর মধ্যে যদি আমরা পাই, তাহলে সেই নদীটাকে আমরা আদর্শ নদী বলবো। তো নদীর যে কাজ, সে নদীর কাজ হলো 3টি। একটি হলো ক্ষয়, 2 নম্বর হলো বহন, 3 নম্বর হলো সঞ্চয়। এই 3টি কাজ যে নদীতে আমরা দেখতে পাবো, সেই নদীটাকে আমরা বলবো আদর্শ নদী। তো যে প্রথম যে ক্ষয়, এই ক্ষয়টা কোথায় হচ্ছে? আমরা জানি পর্বতের উচ্চতা 600 থেকে 900 মিটার, অনেক উঁচু। এই উঁচু থাকার ফলে সেখানে নদী প্রচুর পরিমাণে ক্ষয় করবে, আর সেই গতিটাকে বলা হবে উচ্চ গতি। তারপরে আমরা মালভূমি উচ্চতা জানি 300 থেকে 600 মিটার। এই 300 থেকে 600 মিটার হওয়ার জন্য এখানে নুড়ি পাথর এগুলো বহন করে নিয়ে যাবে, এটাকে বলা হবে মধ্য গতি। আর সমভূমি আমরা উচ্চতা জানি 150 থেকে 300 মিটার। এখানে নদী কি করবে? সঞ্চয় করবে, আর এই গতিকে বলা হবে নিম্ন গতি। এই যে 3টা গতি সম্পূর্ণ কাজ করবে যে নদী, সেই নদীকে বলা হবে আদর্শ নদী। আমরা এবার উদাহরণ হিসাবে এবং সংখ্যা সহ জেনে নিই বিষয়টি। যে নদীর গতিপথে ক্ষয় কাজ প্রধানত উচ্চগতি, বহন কাজ প্রধান মধ্যগতি, সঞ্চয় কাজ প্রধান নিম্নগতি, এই 3টি গতি প্রবাহ ও বৈশিষ্ট্যপূর্ণ কাজ ও ভূমি রূপ সম্পূর্ণভাবে লক্ষ্য করা যায়, তাকে আদর্শ নদী বলে। যেমন গঙ্গা নদী। নাম্বার 4, জলচক্র কাকে বলে? প্রথমে আমরা উদাহরণের সাহায্যে বিষয়টি জেনে নেব। মনে করো তুমি উনুনে রান্না করছো। তো উনুনে রান্না করতে গেলে আমরা কি করি? প্রথমে উনুনে তাপ দিই। এই তাপের পরে যে হাঁড়ি রয়েছে, সেই হাঁড়ির ভিতরে কি রয়েছে? জল রয়েছে। সেই জলটা কি হচ্ছে? গরম হচ্ছে। এই গরম হওয়ার ফলে জল থেকে জলীয় বাষ্প, আমরা জানি জলীয় বাষ্প বাতাসের থেকে হালকা হওয়ার জন্য সেটা উপরে উঠছে। সেই উপরে উঠছে এবং উপরে রয়েছে কি? হাঁড়ির উপরে ঢাকনা। এই ঢাকনিতে বাধা পাচ্ছে। এই বাধা পাওয়ার ফলে সেই ঢাকনি যখন আমরা তুলছি, তখন দেখছি ঢাকনিতে অনেকগুলো জল। তো জল তো ছিল না, আসলো কোথা থেকে? এইভাবেই জল আসলো। ঠিক একই রকমভাবে জলচক্র সৃষ্টি হচ্ছে। সূর্য প্রথমে কিরণ দিচ্ছে, যেমন আমরা উনুনে তাপ দিতাম। এই কিরণ দেওয়ার ফলে সাগর, মহাসাগর, খাল, বিল, নদী, নালা, ডবা সমস্ত জল গরম হচ্ছে বা উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। এর ফলে সে জলগুলো জলীয় বাষ্প হয়ে, আমরা জানি জলীয় বাষ্প বাতাসের থেকে হালকা হালকা হওয়ার ফলে উপরে উঠছে, আর উপরে ওঠার পরে বায়ুমণ্ডলে বাধা পাচ্ছে। ঠিক যেমন সেই ঢাকনিতে বাধা পাচ্ছিল, তেমন বায়ুমণ্ডলে বাধা পাচ্ছে। এই বাধা পাওয়ার পরে ধূলিকণাকে আশ্রয় করে সেই জলকণাগুলি আয়তন কি হচ্ছে? বেড়ে যাচ্ছে। ঠিক যেমন আমরা বলতে পারি একটা গ্লাস নিলাম, সেই গ্লাসে জল ঢাললাম, জল ঢালার পর
আমি একটা আঙ্গুল সেখানে ডোলাম, আবার ওঠালাম, তাহলে এখানকার জলগুলো কী হবে, এখানে ঘুরে ঘুরে আসবে, আস্তে 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 কী হবে, ফোঁটা আকারে ধারণ করবে, এবং সে ফোঁটাটা আস্তে আস্তে বড় আকারে ধারণ করবে। যখন বড় আকারে অনেক বড় হয়ে যাবে, নিজের আর ভারসাম্য রক্ষা না করতে পেরে পড়ে যাবে। ঠিক একই রকমভাবে বায়ুমণ্ডলে ধূলিকণাকে আশ্রয় করে আস্তে 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 জলকণাগুলো বড় আকারে ধারণ করে নিজের ভারসাম্য রক্ষা না করতে পেরে পড়ে যাবে। তাহলে বলো, জলটা ছিল কোথায়? জলটা ছিল ভূপৃষ্ঠে, আর সেই ভূপৃষ্ঠ থেকে কোথায় গেল, বায়ুমণ্ডলে, সে বায়ুমণ্ডল থেকে আবার আসলো ভূপৃষ্ঠে। তাহলে জলটা এইভাবে ঘুরলো কি ঘুরলো না, ঘুরলো, সার্কেল, তাই একে বলা হবে জলচক্র। এবার আমরা বিষয়টি জেনে নিব সংখ্যা হিসাবে। জলীয় বাষ্পরূপে জলভাগ থেকে বায়ুমণ্ডলে, বৃষ্টিরূপে বায়ুমণ্ডল থেকে ভূপৃষ্ঠে, এবং জলপ্রবাহ রূপে ভূপৃষ্ঠ থেকে সমুদ্রে জলের স্থান পরিবর্তনকে জলচক্র বলে। তো আশা করা যায় বোঝা গেছে। ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করবে, যাতে তোমাদের ভাই বোনরা দেখতে পায়, এবার দেখেও কিছু জন উপকৃত হয়, সে আশায় হয়তো আমি ভিডিও করছি। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এটাই ঈশ্বর বা আল্লাহ বা গডের কাছে কামনা করি। ওকে।